নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 4 জুন লোকসভার ভোটের ফল বেরিয়েছে। 4 জুন ভোটের ফল বেরোনোর পরে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের রাজ্যে শাসক শিবির এবং প্রধান বিরোধী দল বিজেপি, সেই দুই শিবিরের মধ্যে দুই চিত্র। কারণ শাসক তৃণমূল গতবারের 2019-এর লোকসভা ভোটের থেকে তারা এবার ভালো ফল করেছে। গত লোকসভাতে তাদের অনেকগুলো আসন হারাতে হয়েছিল, এবার অনেক সিট তারা পুনরুদ্ধার করেছে এবং ভোটের শতাংশের নিরিখে সব দিক থেকেই তারা এবার এগিয়ে আছে, যথেষ্ট ভালো ফল করেছে। কারণ এবার অনেক যে চাপের মধ্যে দিয়ে এবারে শাসক দলকে লড়তে হয়েছিল। তাদের বিরুদ্ধে অনেক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গত 1.5-2 বছর ধরে যে ইস্যুগুলো চলছিল সেগুলো বিরোধীরা অস্ত্র করেছিল। তো সেইটার মধ্যে দিয়ে যাওয়ার পরে অনেকেই এবার যে ফোকাস করেছিল যে এবার শাসক তৃণমূল খারাপ ফল করতে পারে, বিজেপি ভালো ফল করতে পারে, বিজেপি শাসক তৃণমূলের থেকে আসন সংখ্যার নিরিখে এগিয়ে থাকতে পারে। এই ধরনের ফোরকাস্টের পরে শেষ পর্যন্ত তৃণমূল 29টা আসন পেয়ে গতবারের থেকে 7টি আসন তারা বাড়িয়ে নিয়েছে। ভোট শতাংশের হিসেবেও তাদের অনেকটাই শতাংশ হারে তারা বাড়িয়েছে এবং বিজেপি যথারীতি যে খারাপ ফল, তাদের 6টা আসন কমে যাওয়া, ভোট শতাংশ তাদের 19 সাল থেকে অনেকটাই 2% কাছাকাছি কমে গেছে। তো এই ফল বেরোনোর পরেই কিন্তু তৃণমূল নেত্রী তিনি লক্ষ্য করেছেন যে শহরাঞ্চলে তৃণমূলের রেজাল্ট ভালো হয়নি। অন্তত যে 121টি পুরসভা এলাকার মধ্যে 76টি পুরসভা এলাকা বিজেপি ভালো ফল করেছে। কলকাতা শহরেও অনেকগুলি ওয়ার্ডে বিজেপি লিড ছিল এবং রাজ্য জুড়েও বিভিন্ন পুরসভা এলাকাতে বিজেপির লিড ছিল। তো সেইটা অনুধাবন করে মুখ্যমন্ত্রী কিন্তু তার 2-3 দিনের মধ্যে থেকেই পরেই তিনি ফলাফল বেরোনোর পরেই তিনি মাঠে নেমে পড়েছেন। লক্ষ্য তার 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই নিরিখেই তিনি নবান্নে যে আজ সোমবার নিয়ে 3টি বৈঠক করেছেন। সেই বৈঠকে মূলত পুরসভার প্রতিনিধিরা, মানে চেয়ারম্যান, মেয়র, এর সঙ্গে বিভিন্ন দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের নিয়ে তিনি বারে বারে শহরাঞ্চলে মানুষের যে পরিষেবাগত সমস্যা, সেই সমস্যাগুলো মেটানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন বা কড়া হাতে তিনি সেগুলোকে ধরতে বলেছেন এবং নেত্রী কড়া নির্দেশ দিয়েছেন পুরসভার প্রতিনিধিদের এবং সচিবদের বা প্রশাসনিক কর্তাদের। সঙ্গে পুলিশকেও তিনি ছাড়েননি, পুলিশকেও একইভাবে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, পুর পরিষেবার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, সেই ব্যাপারেও তিনি সেই জমিগুলি পুনরুদ্ধার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন পুলিশ এবং প্রশাসনিক সচিবদের মধ্যে থেকে। তো পরপর তিনি 3টি বৈঠকে বারে বারে শহরাঞ্চলের ভোটকে কিভাবে ফেরানো যায় তৃণমূলের পক্ষে আগামী বিধানসভা ভোটের মধ্যে, এই সময়সীমার মধ্যে। তো তিনি সেই জন্য একেবারে রেজাল্ট বেরোনোর প্রায় বলতে গেলে পরদিন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন। তো প্রশাসনিক কর্তারা বলছেন যে মুখ্যমন্ত্রী জানেন যে সামনে আর কোনো নির্বাচন নেই, আর 25 সালে নির্বাচন নেই, পৌরসভা নির্বাচন পিছিয়ে যাওয়াতে সেটি 26 সালে বিধানসভা ভোটের পরেই তা অনুষ্ঠিত হবে। তো 25-এ যেহেতু নির্বাচন নেই, 25-এ আর অ্যাসিড টেস্ট করার কোনো জায়গা নেই, তাই এর পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচন একেবারে বিধানসভা নির্বাচন, তাই সেই নির্বাচনের আগে তিনি সময় নষ্ট করতে চাইছেন না। তাই তিনি যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই জায়গাগুলোকে ভরাট করার জন্য তিনি প্রথম দিন থেকেই, রেজাল্ট বেরোনোর পর দিন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন। একেবারে উল্টো চিত্র আমাদের প্রধান বিরোধী দল বিজেপিতে, একেবারে ছন্নছাড়া অবস্থায় রয়েছে। কারণ আপনারা জানেন ভোটের ফল বেরোনোর পরেই শুভেন্দু অধিকারী নানান ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভোটের ফল খারাপের ব্যাপারে। কারণ এবার নির্বাচন তার উপর দায়িত্ব ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ, মোদিজি, জেপি নাড্ডা শুভেন্দুর উপরই দায়িত্ব দিয়েছিল এবং শুভেন্দুর উপরই সবচেয়ে বেশি তারা ভরসা করেছিল। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে পুরো নির্বাচন প্রক্রিয়া, সাংগঠনিক বিষয় সমস্ত কিছু শুভেন্দু দেখভাল করেছিল। কিন্তু ভোটে 6টি আসন কমে যাওয়াতে গতবারের তুলনায় নেতারাও, কেন্দ্রীয় নেতারাও এবার অনেক বড় বড় কথা বলেছিলেন। কেউ 42টাই আসন চাই, কেউ 35টা, তারপরে নেমে এসে 30টা। অমিত শাহ, মোদিজি প্রচুর আসনে টার্গেট দিয়েছিলেন এবং এক্সিট পোলের পরে যখন দেখা গেছিল বিভিন্ন এক্সিট পোল বিজেপিকে বেশি আসন দেখাচ্ছে, তখনও তারা আশা করেছিলেন যে বিজেপি রাজ্যে তৃণমূলের থেকে বেশি আসন পাবে। শুভেন্দুও বলেছিলেন যে এক্সিট পোলে বা সংখ্যা তথ্যের নিরিখে তিনি যেতে চাইছেন না, কিন্তু তিনি তৃণমূলের থেকে একটি আসন হলেও বেশি পাবেন, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। কিন্তু ভোটের ফল বেরোনোর পরে যখন দেখা গেল যে 2019 সালের থেকে আসন কমে গেল, 6টি আসন কমে গেল, ভোট শতাংশও কমে গেল প্রায় 2%-এর কাছাকাছি 19 সালের লোকসভা ভোটের তুলনায়, শুভেন্দু একটু অন্য রাস্তায় গিয়ে তিনি বিধানসভা ভোটের সঙ্গে তুলনা
তুলনা করা শুরু করলেন। তিনি বললেন যে 21শে বিধানসভা ভোটের থেকে আমরা ভালো করেছি। 21শে বিধানসভা ভোটে 77টি আসন জিতেছিলাম, এবারে সেই জায়গায় আমরা 90টি বিধানসভা ক্ষেত্রে লিড করেছি এবং 21শে বিধানসভা প্রায় সমান শতাংশেই ভোট পেয়েছি। তো যে একবারও তিনি বললেন না যে 19 সালে লোকসভাতে 121টি বিধানসভা ক্ষেত্রে বিজেপি এগিয়েছিল, 19 সালে যে লোকসভা ভোট হয়েছিল 18টি আসন জিতেছিল এবং 121টি বিধানসভা ক্ষেত্রে বিজেপি এগিয়েছিল। 2 বছরের মাথায় ভোটে কিন্তু সেটা 121 থেকে 77 হয়ে গিয়েছে। এখন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন 121 থেকে 77 হয়ে গিয়েছে, এবার 90টা বিধানসভা ক্ষেত্রে বিজেপি জয়ী হয়েছে, 2 বছর বাদে সেটা আবার 50-এ নেমে যাবে না তো? তা শুভেন্দু এই বিধানসভা ভোটে যে ভোটটা বিজেপি হেরেছিল সেই ভোটটার সঙ্গেই বারে বারে তুলনা করে বলতে চাইছেন যে সেই ভোটটা থেকে একটু হলে ভালো হয়েছে। তো এই হচ্ছে তার অবস্থা এবং এটা প্রথম 2-4 দিন তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে তিনি বলেছেন, বিধায়কদের সঙ্গে মিটিং এ বলেছেন এবং নেতৃত্বের কাছেও তিনি বলেছেন যে ভেঙে পড়ার কিছু নেই, এখনই সবকিছু শেষ হয়ে গেছে, ভাবার কিছু নেই। কিন্তু আসলে তিনি বুঝতে পেরেছেন যে ফল যে খারাপ হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা মানতেই হবে, কিন্তু তিনি মানতে চাইছেন না। তারপরে তার যেটা অস্ত্র হয়েছে এখন বর্তমানে সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা, ঘরছাড়াদের পাশে দাঁড়ানো। এটা তার এখন তিনি ভোটের পরে পরেই করছেন। বিভিন্ন জায়গায় বিজেপি যে সব শিবির করেছে ঘরছাড়াদের রাখার জন্য, সেখানে তিনি ভিজিট করছেন, সেখানে গিয়ে যে ঘরছাড়াদের কথা বলছেন। ইতিমধ্যে কেন্দ্র থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমও পাঠিয়েছে, তারাও ঘুরে টুরে গিয়েছেন, তবে আর বোধহয় এখন আসবেন না, কারণ ডায়মন্ড হারবারে গিয়ে তাদের যা ইয়ের মধ্যে পড়তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চূড়ান্ত রূপ তারা দেখে গিয়েছেন। যদিও তৃণমূল এবার কটাক্ষ করে বলছে, বিশেষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন এই ভোট পরবর্তী হিংসা নিয়ে। তিনি বলছেন যে ভোট পরবর্তী হিংসা তো বিজেপিও চালাচ্ছে পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গায়, খেজুরিতে, ভূপতিনগরে, কাতি লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় বিজেপি এবার সন্ত্রাস চালাচ্ছে, তমলুকও কিছু কিছু জায়গায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। এবার পাল্টা তৃণমূলও শুভেন্দু অধিকারী জেলায় বিজেপির বিরুদ্ধে ভোট সন্ত্রাসের, ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনেছে এবং একই সঙ্গে কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন যে এসি বাসে করে ঘরছাড়াদের নিয়ে আসছে কলকাতা এবং তাদেরকে ঘোরানো হচ্ছে। পাশাপাশি যে তিনি এবং বলার চেষ্টা করেছেন বা তৃণমূলের অন্য নেতারাও বলেছেন যে আসলে কুচবিহারে রবীন ঘোষ বলেছেন তৃণমূলের নেতা যে আসলে ভোটের আগে রেজাল্ট এত ভালো হবে বিজেপি লোকজন বুঝে ফেলেছিল, এক্সিট পোল টোল দেখে তারা বা ওপিনিয়ন পোল দেখে তারা এমন ভাবে লোকজনকে হুমকি দিয়েছেন, আর রেজাল্ট বেরোনোর পরে নিজেরাই আর হচ্ছে ঘরে থাকতে পারছেন না, তাদের কাউকে কেউ চিমটি কেটে দেখেনি, কিন্তু সব গিয়ে শিবিরে হাজির হয়েছে। আশঙ্কায় যে তাদের উপর আক্রমণ হতে পারে, কারণ তারা এত অপরাধ এত অন্যায় করেছেন ভোটের আগে এবং যেভাবে লোকজনকে হুমকি দিয়েছেন ভোটের পর দেখে নেব বলে, তারা ভয়ের চোটে গিয়ে শিবিরে গিয়ে ঢুকেছেন। ওদেরকে কাউকে চিমটিও কাটা হয়নি, কিছুই করা হয়নি, কিন্তু গিয়ে শিবিরে গিয়ে চলে গিয়েছেন। এখন তাদেরকেই ভোট পরবর্তী হিংসা, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হামলা হবে বাড়িতে, এইসব বলে হচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে। তো এই হলো ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দুর একটা আড়াল, ভোটের ফলাফল সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেটা বিরোধীদের অভিযোগ, মানে তৃণমূলের অভিযোগ যে ভোটের ফল খারাপ হয়েছে সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব ভোট পরবর্তী হিংসা, ঘরছাড়াদের শিবিরে যাওয়া, এইসব নাটক চলছে। এরপরে যেটা হয়েছে এবার যে দিলীপ ঘোষ, তিনি এখন যদিও বেকার, কারণ দিলীপ ঘোষ এখন বিধায়কও নেই, তিনি লোকসভা সাংসদও নেই এবং দিলীপ ঘোষ পার্টিতেও কোনো পদে নেই, কোর কমিটির মেম্বার আছেন, কিন্তু দেখা গেছে যে লোকসভা মন্ত্রিসভার শপথের পরেই দিলীপ মুখে কুলু পেটেছিলেন। অনেকেই বলেছিলেন যে দিলীপ হয়তো ভবিষ্যতের কথা ভেবে যে তাকে তিনি বিতর্কের মধ্যে জড়াবেন না, সেই কারণে তিনি মুখে কুলু পেটেছেন। কিন্তু পরবর্তীকালে দিলীপ আরেকটি পদক্ষেপ করেছেন। অনেকে তখন বলেছিলেন যে দিলীপ হয়তো কেন্দ্রীয় কোনো নেতারা হয়তো মুখে কুলু পেটে রাখতে বলেছেন, কারণ আগামী 2-3 মাসের মধ্যে নতুন সভাপতি হবে, যদি দিলীপের নাম নিয়ে আলোচনা হয়, কেউ কেউ বলেছে দিলীপ আলোচনাতেই থাকবে না, এসব চর্চা চলছে। তবে দিলীপ এবার যেটা নিয়েছেন পন্থা, সেটা হচ্ছে যে এটা কোনো রাজ্য কমিটির দেওয়া তার সূচি নয়, তিনি নিজের মতো করে এবার রাজ্য চষতে বেরিয়েছেন। কোর কমিটির মিটিং এর পরে দিলীপ ঘোষ বর্ধমানে গিয়েছেন, যেটা দিলীপের ঘনিষ্ঠ বৃত্ত থেকে জানা যাচ্ছে। বর্ধমান, দুর্গাপুর বিভিন্ন জায়গায় ঘুরেছেন
সেখান থেকে সেখানে আদি নেতাদের সঙ্গে বিজেপি তাদের সঙ্গে দেখা করেছেন। পরবর্তীকালে ফিরে এসে তিনি মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় ঘুরেছেন, বেলদা সহ কয়েকটি জায়গাতে ঘোরার পরে এখন জানা যাচ্ছে যেটা এই সপ্তাহে তিনি নর্থ বেঙ্গলে গিয়েছেন, প্রথমে মালদা, তারপরে উত্তর দিনাজপুর, তারপর তিনি জলপাইগুড়ি, এইরকম ভাবে নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলা তিনি ঘুরে বেড়াবেন, চষে বেড়াবেন। মূলত তিনি যাচ্ছেন যেটা দিলীপের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, তিনি গিয়ে সেখানে বিজেপি আদি নেতা কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করছেন, তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। যারা এখন কোনো পদে নেই, দলীয় কোনো পদে নেই, তাদেরকে তিনি সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। এক সময় দিলীপ যখন সভাপতি ছিলেন, তারা অনেক সক্রিয় ছিলেন বা পদে ছিলেন, সেই সব লোকজনকে। এবং শোনা যাচ্ছে যে দিলীপের ঘনিষ্ঠ বৃত্ত থেকে যে দিলীপ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই তিনি ঘুরবেন এবং ঘুরে আদি বিজেপির নেতাদের তিনি যে সংঘবদ্ধ করার চেষ্টা করবেন। এটাই দিলীপের এখন নতুন যে পন্থা হয়েছে। কারণ ঘনিষ্ঠরা বলছেন যে দিলীপদার এখন কোনো কাজ নেই, দিলীপদা কার্যত বেকার। তো রাজ্য কমিটির কোনো সূচি অনুযায়ী নয়, আর রাজ্য কমিটিও দিলীপ ঘোষকে তেমন কোনো কর্মসূচি দেয় না। তো এটা দিলীপ ঘোষ নিজেই উদ্যোগী হয়ে তিনি হচ্ছে একা ঘুরে বেড়াচ্ছেন, রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছেন। আর দিলীপ ঘোষ বারেই বলেছিলেন যে পার্টি যদি কোনো কাজ দেয় তিনি করবেন, কিন্তু পার্টি যেহেতু তাকে এখন এই মুহূর্তে কোনো কাজ দেয়নি, তিনি সাংসদ নেই, বিধায়ক নেই, তাই কোনো আলাদা করে কমিটি বিজেপির রাজ্য কমিটির কোনো দায়িত্ব তিনি নেই। তো সেক্ষেত্রে দিলীপ এখন মনে করছেন নিজেই তিনি রাজ্য চষে বেড়াবেন এবং পার্টির যারা তার পুরনো যারা অনুগামী তাদের সঙ্গে তিনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, করে তাদের সঙ্গে স্ট্র্যাটেজি করবেন কিভাবে আগামী দিনে তারা এ রাজ্যে পলিটিক্স করবেন। তো এইটা হয়তো সেটা আবার যে কারণ সুকান্ত মজুমদার বর্তমানে সভাপতি হলেও তিনি এখন গত 20 দিন ধরে মন্ত্রিসভা ভোট রেজাল্টের পর 20 দিন কেটেছে, তারপর তিনি মন্ত্রিসভার শপথ নিয়েছেন হচ্ছে প্রায় 15 দিন। এখন সুকান্ত মজুমদার নামে সভাপতি আছেন, কারণ তিনি তাকে এখন দিল্লিতে বেশি থাকতে হচ্ছে। তো সুকান্ত এখন ওজমহল পার্টির কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে খুব একটা খোঁজখবর রাখতে পারছেন না, কারণ তাকে দিল্লিতে মন্ত্রিত্বে সময় দিতে হচ্ছে। প্লাস তিনি শপথ নেওয়ার পরে নানান কেলেঙ্কারি, শিক্ষা দপ্তরে নানান কেলেঙ্কারি যে শুরু হয়েছে, তো সেই নিয়ে তিনি একটু ব্যতিব্যস্ত। তো একদিকে সুকান্ত মজুমদার শিক্ষা দপ্তরে কেলেঙ্কারি নিয়ে ব্যতিব্যস্ত, দিল্লিতে সময় কাটাচ্ছেন। শুভেন্দু হারের লজ্জা এড়াতে তিনি বিভিন্ন শিবিরে ঘুরছেন, শিবিরে গিয়ে সেখানে শিবিরে কর্মীদের দুর্দশার কথা মিডিয়াকে বলছেন। আর দিলীপ ঘোষ হচ্ছে বিভিন্ন রাজ্যে তার পুরনো অনুগামীদের সঙ্গে দেখা করছেন, আদি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার জন্য রাজ্যে চষে বেড়াচ্ছেন। দিলীপ ভাবছেন হয়তো যদি তাকে কোনোভাবে তিনি তার যদি শিখে ছিঁড়ে যায়, যদিও তার অনেকেই বলছে তার কোনো সম্ভাবনা নেই, শিখে ছিঁড়ে যায় তাহলে তিনি তার জন্য জমি তৈরি হয়তো করছেন। এখন শুভেন্দুরা বা সুকান্ত মজুমদার দিলীপের এই রাজ্য চষা নিয়ে তারা কি ভাববেন বা তারা কি স্ট্র্যাটেজি নেবেন সেটা তাদের ব্যাপার, যাই না। তবে এই হলো বঙ্গ বিজেপির অবস্থা, চূড়ান্ত ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপির। আগামী 2 বছর বাদে ভোট, কিন্তু তার আগে কে কোন যে মাথা সে দায়িত্ব পাবে বা দায়িত্ব নেবে তাই নিয়ে কারো কোনো দিশা নেই। দিল্লিও হচ্ছে খুব ব্যতিব্যস্ত, মন্ত্রিসভা শপথ নেওয়ার পর থেকেই হচ্ছে কেলেঙ্কারিতে বিদ্ধ এবং বিরোধীরা সেসব ব্যাপার নিয়ে তাদের সরকারকে চেপে ধরেছে এবং পরপর নিট এবং নেটের যে 3-4টে পরীক্ষার কেলেঙ্কারি সামনে এসছে, তাই নিয়ে নরেন্দ্র মোদীও খুব বিব্রত। এখন এই হলো অবস্থা বিজেপির এবং রাজ্য বিজেপি আগামী দিনে এই রাজ্যের যে 3 মাতব্বর, সেই 3 মাতব্বরকে এক জায়গা করতে পারবে কিনা এবং যে কার হাতে রাজ্য বিজেপির রাশ দেওয়া হবে সেটা দিল্লির নেতারা ঠিক করবেন। কিন্তু হাল যে কি সেটা রাজ্য বিজেপির নেতারা নিজেরাই বুঝতে পারছেন। যেখানে তৃণমূল রেজাল্ট বেরোনোর, লোকসভা রেজাল্ট বেরোনোর পরদিন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে আগামী 2 বছরের মাথায় যে ভোট, সেই ভোটকে লক্ষ্য রেখে। উল্টো দিকে ঠিক বিপরীত চিত্র, একেবারে ছন্নছাড়া অবস্থাতেই হচ্ছে শুভেন্দু অধিকারীরা চালিয়ে যাচ্ছেন। আর আগামী দিনে তারা কি করবেন না করবেন তার জন্য আমরা নিশ্চিতভাবে তাকিয়ে থাকবো। তবে ফল কতটা কি হবে সেটা এখন দেখলেই বোঝা যাচ্ছে, কারণ সকাল দেখলে তো দিনটা কেমন যায় বোঝা যায়, সেটা এখনই বোঝা যাচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।